সুনিতা এবং বুচ যারা ফিরছেন আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। তারা পৃথিবীতে ফেরার সময় এখনো পর্যন্ত সেভাবে নিশ্চিত না হলেও বুধবার তারা পৃথিবীতে পাড়ি দেবেন। স্পেস স্টেশন থেকে রওনা সুনিতা এবং বুচের 2024-এর 5ই জুন 8 দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর। তারপর বোয়িং CST-100 স্টারলাইনের ক্যাপসুলে করে রওনা দিলেও যাত্রাপথে নানান সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাদের। যান্ত্রিক ত্রুটিতে ভরপুর ছিল সেই যাত্রা। পরবর্তীতে মহাকাশ যানটিকে ফিরিয়ে আনা হলেও সুনিতা এবং বুচদের ফিরিয়ে আনার কোনো রকম কোনো রিস্ক নেয়নি নাসা। এবং এই মুহূর্তে স্পেস স্টেশন থেকে রওনা সুনিতা ও বুচের, এবং তার পাশাপাশি সকলের নজর সেদিকেই। নাসার তরফ থেকে সরাসরি সম্প্রচার করা হবে সে কথা আগেই জানানো হয়েছিল, এবং সেখান থেকে অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ক্রিউ 9-এর আনডকিং হওয়া, তারপর পৃথিবীতে ফিরে আসা, সেক্ষেত্রে স্প্ল্যাশ ডাউনের যে পদ্ধতি তাও এই মুহূর্তে ভীষণ রকম চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুনিতা ও বুচেরা। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি মহাকাশ বিজ্ঞানী আব্দুল্লাহ মন্ডলের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। ইতিমধ্যেই আমরা যেমনটা জানতে পারছি, তাতে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে বহু প্রতীক্ষিত এই সময়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোররা। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলো সব থেকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন? আমি খুব ভালো শুনতে পাচ্ছি না, তবে যেটুকু বুঝলাম যে কি কি চ্যালেঞ্জিং আছে আপনার এই যে এরা যারা ফিরবেন তাদের জন্য, এইটুকু আমার মনে হলো আপনার কোয়েশ্চেন। যে কোনো মহাকাশ অভিযানই একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ সুনিতা উইলিয়াম, বুচ উইলমোর ওরা যখন বোয়িং স্টারলাইনারে গেছিলেন মাত্র 8 দিনের জন্য, তখন কখনোই ভাবেননি যে তারা 8 দিনের বেশি ওখানে থাকবেন। সুতরাং সুনিতা উইলিয়াম অনেকবারই গেছেন, উনি জানেন ভালো করে যে কতটা ঝুঁকি আছে এবং কতটা সতর্কতা অবলম্বন করতে হয়। সেই হিসেবে উনি 8 দিনের জন্য প্রায় 9 মাস আটকে গেলেন। এখন ওনারা ফেরবার পথে। সুতরাং প্রতিটা মুহূর্ত সবসময় একটা চ্যালেঞ্জ থাকে এবং একটা থ্রিলিং তো বটেই, কিন্তু একটা চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। যে সমস্ত প্যারামিটার্স উপর ভিত্তি করে তাদেরকে ফিরে আসতে হয়, বোয়িং স্টারলাইনার ওখানে পৌঁছানোর পরে তাদের যে ফেরার কথা ছিল সেই প্যারামিটার গুলো ফুলফিল করতে পারেনি, এবং পারেনি বলেই কিন্তু তাদেরকে ওখানে রেখে দেওয়া হয় এবং ওদেরকে আনটু অবস্থায় সেই বোয়িং স্টারলাইনার ফিরে আসে। এরপরে ক্রু 9 আরো দুজন যে গিয়েছিলেন, দুজন গিয়েছিলেন, 4 জন নামবে বলে, এবং সুনিতা উইলিয়ামসের কথা ভেবেই পাঠানো হয়েছিল। তারা প্রায় 6 মাসের জন্য গেছেন এবং এনাদের প্রায় 9 মাস হয়ে গেছে, এবং সেই 4 জন ওখান থেকে ফিরছেন। সবকিছু ঠিকঠাক আছে এবং রাস্তাতে আশা করি যে সব ছোটখাটো চ্যালেঞ্জ আসছে তারা দক্ষ, সেগুলো কাটিয়ে উঠবেন এবং তারা নিরাপদে অবতরণ করবেন, আমরা সেই বিশ্বাস রাখি। আমরা সেই দিকেই তাকিয়ে রইলাম। আপামর জনতা, ওরা পৃথিবীবাসী তাকিয়ে আছে, তারা নিশ্চিতে অবতরণ করবেন। এটা সমুদ্রের স্প্ল্যাশ ডাউন হবে এবং সেখান থেকে তাদেরকে রিকভার করা হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো স্যার। মহাকাশ বিজ্ঞানী ডক্টর আব্দুল্লাহ মন্ডল কথা বলছিলাম তার সঙ্গে। এখন সকলেরই অধীর অপেক্ষা, কারণ এই মুহূর্তটাই সব থেকে গুরুত্বপূর্ণ। স্পেস স্টেশন থেকে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোররা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে
এই মুহূর্তে তাদের নিশ্চিন্তে সাবধানে অবতরণ হোক, স্প্ল্যাশ ডাউন হোক, সমুদ্রে স্প্ল্যাশ ডাউন হবে, সেই স্প্ল্যাশ ডাউন হোক এমনটাই চাইছেন সকলে। এবং সাধারণ মানুষজন থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানীদের সকলের নজরই এখন সেদিকে। 8 দিনের জন্য রওনা দেওয়ার সফর, যা 9 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবং তারপর অবশেষে পৃথিবীতে ফিরে আসছেন সুনিতা এবং বুচ। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের এই ফিরে আসা, এই যাত্রাপথ, এই আসার পথের সমস্ত রকম প্রতিবন্ধকতাকে জয় করে তারা অবতরণ করুক, এবং সেদিকেই সকলের নজর রয়েছে। কারণ বহু সময়কালের অপেক্ষা, তাদের নিশ্চিন্তে নির্বিঘ্নে স্প্ল্যাশ ডাউনটাও অপেক্ষা। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন, যেমনটা জানা যাচ্ছে যে আগামীকাল বুধবার ভোর 3:23 ভারতীয় সময়, সেই সময়ে ফ্লোরিডায় স্প্ল্যাশ ডাউন হবে, অবতরণ হবে, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। ইতিমধ্যেই মহাকাশ বিজ্ঞানীরা নজর রেখেছেন বিভিন্ন স্টেপ, প্রত্যেকটা স্টেপের দিকে নজর রাখা হচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা মুহূর্ত এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ। 19 মার্চ ভোর 3:27 ফ্লোরিডার উপকূলে অবতরণ। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন সুনিতা এবং বুচ ফিলমোররা। মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। এর আগেও বিস্তারিত ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনি ভীষণ সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদেরকে, এবং তারপরে দাঁড়িয়েও এখন সেই সন্ধিক্ষণ, কারণ তারা আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছেন, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। স্যার, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস, ব্যারি বুচ ফিলমোর তারা রওনা দিয়ে দিয়েছেন, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এত দিন ধরে সকলে অপেক্ষায় ছিলাম আমরা, আপনারা, এবং সেক্ষেত্রে এই মুহূর্তটা কিভাবে বলবেন, ব্যাখ্যা করবেন? দেখুন, প্রথম কথা, আমরা তো যে পর্যন্ত যেসব প্রসেসগুলোর মধ্য দিয়ে 8টা 15 থেকে আমরা দেখে যাচ্ছি, যে কটা রুল বুকে প্রতিটি স্টেপে টিক মার্ক মারা হয়ে গেছে, সমস্ত দরজা জানলা ঠিকঠাক করে বন্ধ করে দিয়ে তারা সমস্ত হ্যাচিং প্রসেসটাকে কমপ্লিট করে, তারপরে হার্ড ডকিং কমপ্লিট করে আস্তে আস্তে ওদের একটা স্পেয়ার অফ এক্সক্লুশন বলে একটা জায়গা আছে। সেই স্পেয়ার অফ এক্সক্লুশনটা হচ্ছে যে মহাকাশ যানটা আছে ISS, তার চারিদিকে খানিকটা অংশ আছে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রপার্টির মধ্যে পড়ে, যে কারণে ওনারা প্রথমে 0.1 মিটার পার সেকেন্ডে ধীরে ধীরে বার্ন করতে করতে পিছিয়ে ওপরে চলে গেলেন। স্পেস স্টেশনটার ওপরে উঠে গিয়ে এবার সুইং করে ওনারা নিচে চলে যাবে। স্পেস স্টেশনের নিচে যাওয়ার পরে ওনারা তারপরে ডিঅরবিটিং কাজটা শুরু করবেন। 17 ঘন্টা ধরে ওনারা সেই 427 কিলোমিটার উঁচু থেকে আস্তে আস্তে 100 কিলোমিটার উঁচুতে নেমে আসবে। এটা খুব নর্মাল প্রসেস এবং অটোনমাস প্রসেস। এটাতে কোনো রকম মানুষের ইন্টারাকশন কিংবা কাজ করতে হবে না। যেটা এর মধ্যে রিস্কি জায়গা যেটা আছে, যে 100 কিলোমিটার উঁচু থেকেই সার্ভিস মডিউল কিন্তু সেপারেট হয়ে যাবে। ওই মডিউলটাকে, মানে সুনিতা উইলিয়ামের ক্রু মডিউলটাকে গালফ অফ আমেরিকার দিকে পয়েন্ট করে এবং শিল্ডের দিকটা পৃথিবীর দিকে মুখ করিয়ে সার্ভিস মডিউলটা সেপারেট হয়ে যাবে। আপনারা যারা ওইটাকে অবজার্ভ করছেন দেখতে পাবেন যে ওটা দুটো অংশ দিয়ে তৈরি। ওপরের অংশটা সাদা ধবধবে, একটা নোজ কোনের মতো, একটা মোচার আগার দিকের পিছলো জায়গার মতো, সেইখানে 4টে ক্রু বসে আছে। আর তার নিচে দেখবেন একটা লম্বা সিলিন্ডারের মতো, অর্ধেকটা সাদা রং, অর্ধেকটা কালো রং। সাদা রংটা তো রং, কালো রংটা হচ্ছে সোলার সেল। এবং এই সোলার পাওয়ার দিয়ে কিন্তু এই টেক আপ করে নিয়েছে এই ক্রু 9-এর ফ্রিডম মডিউলটা। তো এই কাজটা কালকে 2:41 সময় ডিঅরবিট বার্ন ডাউন হবে, সার্ভিস মডিউল সেপারেট হয়ে যাবে এবং সেই সার্ভিস মডিউল আলাদা করে গিয়ে সমুদ্রে গিয়ে পড়বে। কিন্তু ওটা অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে। শুধু ক্রু মডিউলটা টিকে থাকবে। ক্রু মডিউলের যে ভোতা দিকটা, যেদিকটা শিল্ডিং আছে, সেদিকটা পৃথিবীর দিকে মুভ করে একটা পার্টিকুলার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে মুভ করে পৃথিবীতে এসে স্প্ল্যাশ ডাউন করবে। এবং যাওয়ার পথে অনেক কিছু ঘটনা ঘটবে। 60-65 কিলোমিটার থেকে ওটা চারিদিক জ্বলতে শুরু করবে।
সেখানে টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি ওতে উঠবে, কিন্তু এবং তাদের সঙ্গে কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে প্রায় 5 মিনিটের মতো। এরপরে যখন ওই অংশ থেকে বেরিয়ে আসবে তখন সে সুপারসনিক থাকবে, তাকে সুপারসনিক থাকবে, অর্থাৎ ভেলোসিটি অফ সাউন্ডের অনেক গুণ বেশি গুণে সে পড়তে থাকবে। তাকে ভেলোসিটিটাকে ব্রেক করতে হবে, তার জন্য ড্রোপ প্যারাশুট আছে একরকম যারা ব্রেক কষে, সে ব্রেক কষে থামিয়ে দেওয়ার পরে 11 কিলোমিটার উঁচুতে যখন থাকবে, 11, 12, 10 এই এরিয়াতে থাকলে অটোমেটিক্যালি প্যারাশুট খুলে যাবে, নর্মাল প্যারাশুট, যেটা ওদেরকে ধীরে 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 স্প্ল্যাশ ডাউন করাবে গালফ অফ আমেরিকাতে। এই হচ্ছে রুটিনটা বাকি আছে এখন। তার ফলে নর্মাল ওরা স্পেয়ার অফ এক্সক্লুসিভ জোন থেকে বেরিয়ে চলে এসেছে, এখন এটা টোটালি স্পেস এক্সের কন্ট্রোলের আন্ডারে। আপনাকে বুঝতে হবে যে স্পেস এক্স একটা প্রাইভেট কোম্পানি আর নাসা একটা গভর্নমেন্টের কোম্পানি, এবং স্পেস এক্স কে পারমিশন নিতে হয়েছিল নাসার এক্সক্লুসিভ জোনের। সেক্ষেত্রে গোটা যাত্রাপথ বা এই গোটা প্রক্রিয়া, এই যে সময়টা ঠিক কতটা সময় লাগে এই গোটা বিষয়টা সম্পন্ন হতে? সরি, আমি বুঝতে পারলাম না। কতটা সময়ের পথ, সময় কতটার পথ? সময় কতটা লাগবে? শুনতে পাচ্ছেন স্যার? না, দেখি সময় কতটা লাগবে বললেন? হ্যাঁ, একদমই তাই। যেতে যেমন 28 থেকে 29 ঘন্টা সময় লেগে গেছিল, তেমন ফিরে আসতে মোট কতটা সময় লাগতে পারে? না, ফিরে আসতে 17 ঘন্টা। ওরা আস্তে আস্তে ওরা ঘুরতে ঘুরতে নামছে, তো ওরা তো স্ট্রেট ঢুকতে পারছে না। ওরা স্ট্রেট ঢুকতে গেলে প্রচন্ড হাই টেম্পারেচার জেনারেট করবে, এবং সেই টেম্পারেচারের জন্য সেই সিলটাও তো ততখানি ভেলোসিটি নিয়ে পড়ার জন্য নয়। তারা সেই জন্য ঘুরতে 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 আগে হাইটটাকে 427 কিলোমিটার থেকে নামিয়ে 100 কিলোমিটার নামিয়ে আনবে। এই যে নামতে শুরু করে দিল, কালকে ভোর 2:41 ভারতীয় সময় অবধি ওরা এইভাবে নামতে থাকবে, মানে ঘুরতে ঘুরতে নামবে। তারপর থেকে 2:41 থেকে 3:37 ওরা মোটামুটি অলমোস্ট প্যারাবোলিক একটা ট্র্যাজেক্টরিতে অলমোস্ট সোজাসুজি নামবে, কিন্তু পৃথিবীকে অরবিট করবে না। আর দু ধরনের অরবিট আছে, একটা হচ্ছে পৃথিবীকে ঘুরতে ঘুরতে নামা, সেটাকে বলা যেতে পারে আপনি এখনো মহাকাশে আছেন। আর 100 কিলোমিটারের নিচে কিন্তু সেটা মহাকাশ বলা হয় না, 100 কিলোমিটার হচ্ছে কারম্যান লাইন। ফলে ওনারা যেটা করবেন, 100 কিলোমিটার অব্দি ওনারা ঘুরতে ঘুরতে নামবেন, এবং ঘুরতে ঘুরতে নেমে তারপরে ওনারা জি অরবিট করবেন যখন, ওটা একটা প্যারাবোলিক একটা অরবিটে নামবেন, সেটা সাব অরবিটাল। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অলমোস্ট ডাইরেক্ট স্প্ল্যাশ ডাউন হবে। যেহেতু প্যারাশুট কাজ করবে, ধীরে ধীরে নামবে, সেই জন্য 40 মিনিট লেগে যাবে, 46 মিনিট লেগে যাবে ওইখান থেকে নিচে স্প্ল্যাশ ডাউন করতে। বেশ, বোঝা যাচ্ছে স্যার, অনেক ধন্যবাদ। ওটা আর কি অটোনোমাসলি নামছে এবং প্যারাশুটের সাহায্যে নামবে, তাই ন্যাচারালি টাইম বেশি লাগবে লাস্টের ফেজটা। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাবো স্যার। অবশ্যই প্রত্যেকটা দিকে নজর থাকবে, কারণ নাসার তরফ থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। টেলিফোনে আমরা কথা বলছিলাম সন্দীপ চক্রবর্তীর সঙ্গে। পৃথিবীতে পৌঁছতে 17 ঘন্টার সময় লাগবে, এবং সেক্ষেত্রে 19 মার্চ ভোর 3:27 নাগাদ ফ্লোরিডার উপকূলে অবতরণ।